আসসালামু আলাইকুম। তামিম ইকবাল বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আমরা অনেকেই জানি গতকালকে এরকম একটা আশঙ্কা আমরা পেয়েছিলাম যখন তামিম ইকবাল বলেছিল যে আজকে সকালে প্রেস কনফারেন্স ডাকবে এবং প্রেস কনফারেন্সে সে কি বলতে যাচ্ছে বা কি বলতে চাইবে সেটা আমরা অনেকে আন্দাজ করে ফেলছিলাম। এবং হ্যাঁ, প্রেস কনফারেন্সে সে বলে দিয়েছে যে সে এবারে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবং আরেকটা কথা বলছে এর পাশাপাশি যে ক্রিকেট হেরে গিয়েছে। আমার কথা হচ্ছে ক্রিকেট কেন হেরে যাবে? এটা বিসিবি। এখানে আমরা চাই যে এখানে ক্রিকেট জিতুক, জেতার জন্য কাজ করুক। আমরা তো এটাই চাই। আমরা আর কি চাই? দেখেন আমরা আজকে কত বছর ক্রিকেট খেলতেছি এবং আমাদের অ্যাচিভমেন্টগুলো কি আমরা কি অ্যাচিভ করতে পেরেছি। রিসেন্টলি যে এশিয়া কাপ হয়েছে ওইখানে অন্য একটা দেশের কোচ আমাদেরকে বলতেছে যে বিসিবি প্রেসিডেন্টকে বলতেছিল যে আপনাদের ব্যাটিংটা একটু ইমপ্রুভ করা প্রয়োজন। কেন? আমরা জানি না আমাদের কোন জায়গায় ইমপ্রুভ করা লাগবে, আমাদেরকে কি করতে হবে এবং আমরা ওইগুলো কেন করতেছি না। তো যোগ্য এবং ভালো একটা আসলে প্রেসিডেন্ট দরকার ছিল এবং আমি মনে করি যে তামিম ইকবাল ক্যান বি ভেরি গুড প্রেসিডেন্ট। আমার কাছে মনে হয়েছে, কারণ আপনি দেখেন আজকে থেকে 1 মাস আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যখন তামিম ইকবাল অ্যানাউন্স করেছিল যে সে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচন করবে এবং তখন আমি বলছিলাম যে দেখেন তামিম ইকবালের কি নাই, টাকা রয়েছে ডেফিনেটলি এবং নেম ফ্রেমতে রয়েছে, কারণ সে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার। পারফরমেন্স বিবেচনা করেই তার পারফরমেন্স তার হয়ে কথা বলে। এখনও পর্যন্ত তার কাছাকাছি ওই রকম কাউকে দেখা যাচ্ছে না পারফরমেন্স বিবেচনা করে এবং সে যদি আসতো সত্যিকার অর্থে ভালো কিছু করতে পারতো, কারণ তার টাকা রয়েছে, প্রেম রয়েছে, সব কিছু রয়েছে। এবং সে যদি আসে তাহলে আসলে কি হবে? আসলে ধরেন ক্রিকেটের জন্য সত্যিকার অর্থে কিছু করতো, ক্রিকেটকে ভালোবাসে বিদায় তো সে এখানে আসবে, ভালো কিছু করবে আমার কাছে মনে হচ্ছিল আর কি। এবং কি সে ক্রিকেট খেলেছে, অনেক কিছু করেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং সে তার এই বয়সে সে যদি বিসিবি প্রেসিডেন্ট হতো একদম ডিরেক্টলি ক্রিকেটের উন্নতির জন্য কিছু করতে পারতো, বুঝতে পেরেছেন? এবং ওই রকম একটা প্লেয়ারে তামিম ইকবাল আমরা যতটুকু জানি। আর আরেকটা কথা হচ্ছে দেখেন তামিম ইকবাল এবং যারা নির্বাচনের জন্য অংশগ্রহণ করেছে এদেরকে উপর একটা মহল থেকে সরাসরি বলে দিয়েছে যে আজকে থেকে 2 দিন আগে বা একটা আলোচনা করছে সবাই মিলে, উপরের মহলের লোকরা আলোচনা করে কে নির্বাচিত হবে, কে দাঁড়াইবে, এটা নিয়ে আসলে ফাইনাল ডিসকাশন হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে উপর থেকে কেন একদম আগে থেকে ডিসকাশন হয়ে যাবে? আগে থেকে ডিসাইড করবে যে এটা কনফার্ম এটাই হবে কেন? আমার কথা হচ্ছে যে আমরা 10 জন রয়েছি, তো এই 10 জনের মধ্যে সবাই অ্যাপ্লাই করুক এবং আসলে সত্যিকার অর্থে যারাই জিতবে নির্বাচনের মাধ্যমে তারাই প্রেসিডেন্ট হবে। এখানে কোনো কেউ আগে পরে যাওয়ার কোনো সুযোগ নাই, সবাই সমান, যার যোগ্যতা রয়েছে মানুষ তাকেই আসলে ভোট দিবে, রাইট? এরকম তো হওয়া উচিত। তো কেন আসলে আগে থেকে সিলেক্ট করা হবে যে একজনই থাকবে এবং একজনই হবে? তো ওইখানে নির্বাচনটা কি? আমার কাছে মনে হচ্ছে এটা আর কি, যে আমি জানি না আসলে একদম ডিটেলসে, বাট এটা মনে হয় যে ভালো যে আমরা 10 জন রয়েছি, আমরা 10 জন সবাই আসলে হইতে চাইবে এবং আসলে জনগণ কাকে চায় তাকে ভোট দিবে এবং আলটিমেটলি যার পক্ষে বেশি ভোট হবে সে তো জিতবে, রাইট? তো জানি না আসলে সিস্টেম এরকম কেন, বাট ক্রিকেট যেন হেরে না যায় এটাই চাই। যে কেউ হতে পারে, আমি চাই যে কেউ হোক, সমস্যা নাই, বাট আলটিমেটলি আমরা চাই যে আমরা ভালো কিছু করতে। এতগুলো বছর ক্রিকেট খেলতেছি, আমরা উন্নতির কি দেখা পেলাম বা কি করতেছি, এই জিনিসগুলো আসলে একটু দেখাশোনা করার বিষয় রয়েছে। এবং কি এই জিনিসগুলা দেখবে বলে তামিম ইকবাল আমার মনে হয়েছিল বা মনে হচ্ছে যে সে আসতে চেয়েছিল, বুঝতে পেরেছেন? ইভেন সে একটা কথা বলেছিল যে যখন বা সে বিসিবি প্রেসিডেন্ট হবে বা এরকম একটা অ্যানাউন্স করেছিল, তখন সে বলেছিল যে আমি বিসিবি প্রেসিডেন্ট হতে চাই এজন্য যে আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য এমন কিছু করে দিয়ে যাব নেক্সট 10 বছরের জন্য যেন বাংলাদেশ ক্রিকেট সেফ থাকে, বুঝতে পেরেছেন? যাই হোক ভাই, এত কথা বলে তো লাভ নাই, বাট আলটিমেটলি এটাই চাইবো যে ভালো কিছু হোক। আমাদের উন্নতিটা হচ্ছে না, উন্নতি হওয়া লাগবে এবং উন্নতি হতে হলে করতে গেলে কি করা লাগবে, কি স্টেপ নিতে হবে। এই যে ব্যাটিংয়ের উইকনেস, যে উইকনেসের কারণে আমরা 2025 সালের এশিয়া কাপের ফাইনাল খেলতে পারি নাই, দ্য রিয়েলিটি ইজ দিস। এবং এই যে উইকনেস কীভাবে কাটানো যায় এবং আমরা কেন আগে এই উইকনেস কাটাইলাম না? আমাদের বোলিং
ওয়ান অফ দ্য বেস্ট ছিল এই টুর্নামেন্টে, বাট আমরা ব্যাটিংয়ের কারণে যাইতে পারি নাই। তো আমাদেরকে আগে থেকে ভাবতে হবে এবং ভেবে আসলে কাজ করতে হবে এটা নিয়ে, যাতে করে আমরা সামনে ফেল না হই। এই যে ফেল যদি না হইতাম ব্যাটিংয়ে, তাহলে ফাইনাল খেলতাম এবং ফাইনালেও আমরা ভালো একটা ফাইটিং দিতে পারতাম এবং হয়তো আমরা এই এশিয়া কাপটা জিততেও পারতাম। দ্য রিয়েলিটি ইজ দিস, বাস্তবতা হলো এটাই। তো এই জন্য আসলে আমাদের উপর থেকেও ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি যেটা রয়েছে আমাদের ক্রিকেটের, ওইটা আসলে স্ট্রং হতে হবে। আমরা চিন্তা করলে হবে না, আমাদের এখানকার সিস্টেম হচ্ছে যে ডিফারেন্ট। পুরো ওয়ার্ল্ডের সিস্টেম হচ্ছে যে একরকম, আমাদের এখানকার সিস্টেম হচ্ছে আরেক রকম। আমরা জাস্ট চিন্তা করি যে আমাদের এটার দিকে, বুঝতে পেরেছেন, আমাদের পকেট এটার দিকে। আমরা চিন্তা করি না যে আমাদের আসলে এখানে আমাদের হাতে অনেক বড় দায়িত্ব, আমরা ভালো কিছু করতে হবে। আমার কাছে মনে হয় আর কি ভাই, সবার আগে আমি আমার নিজেকে দোষ দিব। আমি নিজে খারাপ, আমি নিজে ভালো হলে সব কিছু ভালো, বুঝতে পেরেছেন। তো আমরা আগে ঠিক হতে হবে এবং আমরা ঠিক হলে আমরা ভালো কাজ করবো এবং ভালো কাজ করলে আমরা ভালো কিছু অর্জনও করতে পারবো, বুঝতে পেরেছেন। যাই হোক, যে হোক না কেন তার জন্য শুভকামনা রইল। আলটিমেটলি এটাই চাইবো যে অ্যাজ এ ক্রিকেট লাভার হিসেবে বাংলাদেশ যেন ভালো কিছু করে, যে দায়িত্বে আসুক না কেন সে যেন ভালো কিছু করে বাংলাদেশ ক্রিকেটের জন্য, এটাই চাওয়া। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, এবং আশা করি যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে সবসময়। আর আমার কথাবার্তায় হয়তো বা অনেক সময় অনেক ভুল হতে পারে, এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।